এক ছেলে কেঁদে কেঁদে বলছিল, আমার স্ত্রীর গায়ে যেদিন প্রথম হাত তুলেছিলাম সেদিন সেই শুধু ফেল ফেল করে আমার দিকে তাকিয়েছিল। থাপ্পড়ের বেগ এমন ছিল যে তার ঠোঁটের কোণে রক্ত জমে গিয়েছিল। নিঃশব্দে চোখ থেকে শুধু পানি ঝরছিল। কোনো প্রতিবাদ সে করেনি। আমি কিন্তু তার চোখের পানি দেখে গলে যাইনি, বরং আরও কঠোর হয়ে গিয়েছিলাম। তারপর থেকে দেখলাম আমার সমস্ত কাজকর্ম বেশ গুছিয়ে রাখত। কোনো কাজে আর ঝামেলাই ছিল না। তখন বুঝেছিলাম নারী জাতিকে মাথায় নয় পায়ের তলায় রাখতে হয়। বেশি আগলা আদর দেখালে বিগড়ে যায় এরা। তাই তাকে কন্ট্রোলে রাখার জন্য পান থেকে চুন হইলেই মারতাম। এক সময় দেখলাম আমার স্ত্রী আগের মতো আর চঞ্চল নেই। প্রয়োজন ছাড়া সে কথাও বলে না, কোনো আবেগও দেখায় না। আমি যা বলতাম সমস্ত কাজ সে কোনো কথা না বলেই করে দিত। মাঝে মধ্যে এমন মনে হতো যেন আমি কোনো রোবটের সাথে সংসার করছি। ওর হাসি মুখে মুখটা আমি ভুলেই গিয়েছিলাম। এক রাতে দেখি আমার স্ত্রী আমার পাশে নেই। আমি মনে করেছিলাম হয়তো সে ওয়াশরুমে গিয়েছে, কিন্তু অনেক সময় পার হয়ে গেল সে আসছে না। তখন আমি নিজেই গিয়ে দেখি ও কিন্তু ওয়াশরুমে নেই, বাইরে বারান্দায় জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছিল। বাজে তখন ৩টা ২৫ মিনিট, হয়তো তাহাজ্জুদের নামাজ পড়ছিল। খানিকক্ষণ আড়াল থেকে দেখলাম মোনাজাতের সময় সেজদায় হয়ে ফুঁফিয়ে ফুঁফিয়ে কান্নার আওয়াজ শুনতে পেলাম। আর তার কান্না কখনোই আমার অন্তরকে সইতে পারেনি। আগে তার কান্না দেখলেই বড্ড বিরক্ত লাগতো, কিন্তু এই নামাজের কান্না দেখে আমার অন্তর অবধি পৌঁছে গিয়েছিল। আগে তার কান্না দেখলেই বড্ড বিরক্ত লাগতো, কিন্তু এই নামাজের কান্না দেখে আমাকে হিম করে দিল। পাঁজরে যেন কেউ আঘাত করছে তেমন কষ্ট হচ্ছিল। আমি আর দাঁড়াতে পারলাম না, চলে আসলাম ঘরে। শুধু মাথার ভিতর কাজ করছিল আল্লাহর কাছে সে কি এমন চাচ্ছিল যে এমন ফুঁফিয়ে ফুঁফিয়ে কাঁদছে। পরদিন সন্ধ্যায় দেখলাম আমার স্ত্রী বারান্দায় বসে আছে আকাশের দিকে তাকিয়ে। আমি চুপচাপ তার পাশে গিয়ে বসলাম। আমাকে বসা দেখে সে উঠে চলে যেতে চাইল। আমি তাকে বললাম, কোথায় যাচ্ছ? সে ভীতুক চোখে বলল, এই তো তুমি এই সময় চা খাও, আমি এক্ষুনি চা করে নিয়ে আসছি। আমি বললাম, আমার চা লাগবে না, তুমি আমার পাশে একটু বসো। আমার কথায় সে কিছুক্ষণ বোকার মতো চেয়ে রইল। তারপর বাধ্য মেয়ের মতো আমার পাশে খানিকটা দূরত্ব বজায় রেখে বসে পড়ল। আমি ওর দিকে তাকিয়ে নরম সুরে বললাম, তোমার কি কোনো অভিযোগ আছে আমার প্রতি? এমন প্রশ্ন করা দেখে সে আমার চোখের দিয়ে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ হয়তো বুঝতে চেষ্টা করছে কেন এমন প্রশ্ন হঠাৎ করেছি। অন্যদিকে তাকিয়ে সে শান্ত স্তরে বলল, অভিযোগ আর কোনো মানুষের কাছে বলি না। যা অভিযোগ তা সব আল্লাহর কাছেই পেশ করি, কারণ কিছু ঠিক করে দেওয়ার হলে তিনিই দিবেন। সব কিছু তার হাতেই। তাই কারো প্রতি আমার কোনো আশা অভিযোগ নেই। আমি তাকে জিজ্ঞেস করলাম, তাহলে কাল রাতে নামাজে এমন কি প্রার্থনা করছিলে যে এমনভাবে কান্না করছিলে? সে আমার দিকে তাকিয়ে বলল, এক সময় যখন আমি তোমার সাথে সংসার করার জন্য কেঁদে কেঁদে দোয়া করতাম, এখন ঠিকই তেমনই তোমার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করি। আমার স্ত্রীর এই কথাটা সেদিন আমার কলিজাকে ছেদ করে দিয়েছিল। একটা শূন্যতা, ব্যথা অনুভব করছিলাম। আমার মনে হচ্ছিল এর থেকে ব্যথা পৃথিবীতে আর কিছু নেই। ভেবেছিলাম নারীকে কঠোরভাবে শাস্তি দিলেই তাকে আয়ত্ত করা যায়। এখন বুঝতে পারলাম নারীকে কঠোর হয়ে কখনোই আয়ত্ত করা যায় না। গরিব ঘরের একটি সহজ সরল মেয়ের নাম ছিল স্বাতী। বাবা মার একমাত্র সন্তান হলো স্বাতী। অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে মেয়েটিকে তার বাবা মা পড়াশোনা করাচ্ছেন। মেয়েটি লেখাপড়ায় ও ফার্স্ট, অনেক মেধাবী একটি ছাত্রী। GPA 5 নিয়ে ঢাকার একটি ভালো কলেজে ভর্তি হয়েছেন। এখানে হোস্টেল থেকেই পড়াশোনা করছে। মেয়েটি অনেক স্বপ্ন দেখত, অনেক লেখাপড়া করে ভালো একটা জব করবে, বাবা মাকে নিয়ে একটু ভালোভাবে বাঁচবে, এই স্বপ্ন নিয়ে ঢাকাতে আসে। সাথী অনেক মন দিয়ে লেখাপড়া করে যাচ্ছিল। কয়েক মাস পর কলেজের একটি ছেলে সাথীকে প্রপোজ করলো। ছেলেটির নাম ছিল বাবর, ভীষণ ভালো ছেলে। তারপরও সাথী প্রপোজটা গ্রহণ করেনি। সাথী বাবরকে বলল, তোমাকে ফিরিয়ে দিচ্ছি না, যদি অপেক্ষা করতে পারো তাহলে
ঠিক আছে। বাবর বলল, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো। এইভাবে দিন মাস গিয়ে বছর গেল। এখন সাথী ফাইনাল ইয়ারে। 2 মাস পর তার ফাইনাল পরীক্ষা। সাথীর এক বান্ধবীর বিয়ে। সাথীকে অনেক মিনতি করে যাওয়ার জন্য রাজি করেছে। এখন সাথী ভাবছে বড়লোক বান্ধবীর বিয়েতে একটু ভালো করে পার্লারে সাজগোজ করে যেতে হবে। কিন্তু টাকা পাবে কই? সে বাবরকে গিয়ে বলল, আমাকে 1000 টাকা ধার দিতে পারবে? মাস শেষে দিয়ে দিব। বাবর বলল, আচ্ছা দিব। পরের দিন সাথী চলে গেল একটি পার্লারে, তারপর আরেকটা বান্ধবীকে নিয়ে। জীবনের প্রথম গেছে সেই পার্লারে সাজতে। আর সেই পার্লারের মেয়েটা ছিল একটা খারাপ মেয়ে। টাকাওয়ালা ছেলেদের সাথে মেয়েটির হাত ছিল। সে সুন্দর সুন্দর মেয়েদেরকে ফাঁদে ফেলে ওই পয়সাওয়ালার কাছে পাঠিয়ে দিত। সাথী তার ফাঁদে পড়ে গেল। সাথীকে বলল, আপু, আপনি উপরের রুমে চলে যান, স্পেশাল সাজ দেওয়া হয়, আর এইখানে সিটও খালি নেই। সে চলে গেল উপরের রুমে। আর যেতেই রুমের ভিতরটা 3টি ছেলে ছিল। দুজনের সাথীর মুখ কাপড় দিয়ে বেঁধে দিল। এক ছেলে গিয়ে দরজাটা লাগিয়ে দিল। দুইজনের সাথীকে ধরে রাখলো। এক ছেলে তাকে ধর্ষণ করলো। এইভাবে 2 দিন তাকে ধর্ষণ করা হয়। সাথীর বান্ধবী পার্লারের মেয়েটিকে বলল, আমার বান্ধবী কই? সে বলল, তোমার বান্ধবী তো অনেক আগেই চলে গেছে। তারপর সেও চলে গেল। ওরা সাথীকে 2 দিন রেপ করে ছাড়ল। মেয়েটিকে তখন আধামরা কি করবে? মেয়েটি কি আর করবে? গিয়ে তার বান্ধবীকে সব কথা খুলে বলল। সাথীর বান্ধবী সাথীকে নিয়ে থানায় যায়। ওইখানে গিয়ে মামলা করে। তারপর সাথীকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সত্য তাকে রেপ করা হয়েছে কি না তা পরীক্ষা করার জন্য। কিন্তু ডাক্তার টাকা খেয়ে ভুল রিপোর্ট দিল। আর পুলিশ ঘুষ খেয়ে কোর্টে মিথ্যা সাক্ষী দিল। ভালো মেয়েটাকে চরিত্রহীন বানিয়ে দিল। পরের দিন মেয়েটির ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়। গ্রামের মানুষেরা এই ভিডিওটি দেখার পর মেয়েটির মা বাবাকে অনেক অপমান করেছে আর বলেছে, তোমরা শহরে পড়ালেখার নামে মেয়েটিকে দিয়ে খারাপ কাজ করাচ্ছ। সি গ্রামের লোকেরা অনেক অপমান করেছে। সাথীর বাবা মা অপমান সহ্য করতে না পেরে বিষ খেয়ে সুসাইড করলো। আর এই কথা যখন সাথীর কানে যায়, সাথীও গলায় দড়ি দিয়ে সেও সুসাইড করে। সাথীর মারা যাওয়ার পর বাবারও পাগল হয়ে যায়। শোকের মুহূর্তে 4টা জীবন ধ্বংস হয়ে যায়। মা, তোমায় একটা কথা জিজ্ঞেস করবো? কি কথা জিজ্ঞেস করবি মা? বলো আমায়। মা, পৃথিবীটা দেখতে কেমন আমার জানতে খুব ইচ্ছে করছে। ওরে পাগলি মেয়ে আমার, আজকে তোমার পৃথিবীর কথা জানতে ইচ্ছে করছে? কেন মা? তুমি প্রতিদিন আমায় একা একা রেখে চলে যাও পৃথিবীতে। আজকে তুমি আমাকে সঙ্গে নিয়ে যাবে মা? আমার পৃথিবী দেখতে খুব ইচ্ছে করছে। পৃথিবীটা কেমন মা? আমাকে নিয়ে যাবে, আমিও দেখবো। তুমি তো অনেক ছোট। যখন তুমি বড় হয়ে যাবে তখন তুমি পৃথিবীতে যাবে। এখনও তোমার এত শক্তি হয়নি, তুমি এত দূর উড়তেও পারবে না। তাই এখনই তোমার যেতে হবে না। আমি তো এখন অনেক বড় হয়ে গিয়েছি, আমাকে নিয়ে যাও, আমি যেতে পারবো তোমার সাথে। আমি বলেছি তো তুমি যেতে পারবে না। এখনও তোমার এত শক্তি হয়নি, তুমি উঠতে পারবে না। আর তুমি এত জিদ করো না। যাও এখন গিয়ে বন্ধুবান্ধবের সাথে খেলা করো। আমি যেতে পারবো, তুমি আমায় নিয়ে যাও। লালপরি, তুমি অনেক বেশি জিদ্দি হয়ে গিয়েছো। এইসব করা ভালো না। তুমি যেতে পারবে না, আমি বলেছি তো। এখন তুমি তোমার বন্ধুবান্ধবের সাথে গিয়ে খেলা করো। আমি তোমার সাথে রাগ করেছি, এখন আমি চলে যাব, আর বাড়িতে ফিরে আসবো না। তুমি ভালো না। ছোট্ট লালপরি তার মায়ের সাথে বায়না করে পৃথিবীতে যাওয়ার জন্য। কিন্তু লালপরি অনেক ছোট্ট বলে তার মা তার সঙ্গে নিয়ে যেতে চায় না। সে এখনও তো এত উড়তেও পারে না, তাই বলে তার মেয়েটাকে সে নিতে চায়নি। তার মা যখন তাকে বুঝিয়ে বাড়িতে রেখে পৃথিবীতে চলে যায়, আর ছোট্ট লালপরি তার মায়ের পিছন পিছন সেও পৃথিবীতে চলে যায়। ছোট্ট লালপরি তার মায়ের পিছন পিছন যেতে যেতে একসময় অনেক দূর তার মা চলে যায়, কারণ তার মা তো অনেক শক্তিশালী এবং তার জাদু শক্তিও অনেক বেশি। ছোট্ট লালপরি উড়তে উড়তে অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। সে গিয়ে গাছের নিচে বসে। আমি তো খুব ক্লান্ত হয়ে গিয়েছি,
মা জানি কোথায় হারিয়ে গিয়েছে। এখন আমি একা একা কি করে বাড়ি ফিরবো? আমি তো রাস্তাও ভালো করে চিনি না। আমি মার কথা না শুনে অনেক বড় ভুল করে ফেলেছি। এখন আমি কি করে বাড়ি ফিরবো? এখানে তো আমাকে চিনিয়ে দেওয়ার কেউই নাই। ছোট্ট লালপরি মানুষের বাড়ির উপর দিয়ে উঠছিল। তখনই সে একটি বাড়ির জালনা দিয়ে দেখতে পারে, আর ওই জালনা দিয়েই সে ভিতরে ঢুকে যায় আর গিয়ে দেখে একটি মেয়ে বিছানায় শুয়ে আছে। সেই মেয়েটিও ছিল তার মতনই অনেক ছোট্ট একটি মেয়ে, পিছন ফিরে শুয়ে আছে। লালপরি ওইখানে গিয়ে সেই মেয়েটিকে ডাকতে থাকে। মেয়েটি তার কথা শুনে উঠে বসে। কে তুমি? আমার ঘরে কি করে আসলা তুমি? তোমাদেরকে তো আগে কখনো দেখিনি। তোমার তো পাখাও আছে। তোমাকে দেখতে তো পরীর মতো লাগছে। তুমি কি পরী? তুমি আমায় দেখে ভয় পেও না। আমি তোমায় কিচ্ছু করব না। আমিও তোমার মতনই অনেক ছোট্ট একটি মেয়ে। আমি হলাম পরী। আমি পরীরাজ্য থেকে এসেছি। আমার নাম লালপরি। তুমি সত্যি বলছো? তুমি কি সত্যি সত্যি পরী? আমি তো কখনো পরী দেখিনি। পরীর কথা তো গল্পে শুনেছি। আজকে আমি তোমায় প্রথমবার দেখেছি। আমার অনেক ভালো লাগতেছে। তুমি কি আমার বন্ধু হবে? আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। তুমি সত্যি বলছো? তুমি আমার বন্ধু হবে? আমারও খুব ভালো লাগছে তোমার সাথে দেখা হয়ে। আমার কেউই নাই এইখানে। আমি মাকে হারিয়ে ফেলেছি। পৃথিবীর থেকে আমি কি করে বাড়ি ফিরবো? আমি একা একা এখানে ঘুরে বেড়াচ্ছি। তুমি যদি আমার বন্ধু হও তাহলে তো আমার খুব ভালো লাগবে। আমার একটা বন্ধু মানুষ হবে। ছোট্ট লালপরীর কথাটা শুনে ছোট্ট মেয়েটির চোখে পানি এসে যায়। সে তো বিশ্বাসই করতে পারছিল না তার সে একটি পরী বন্ধু হয়েছে। পরী মেয়েটিও তাকে দেখেও অনেক খুশি ছিল। দুইজনে বন্ধু হয়ে পরী মেয়েটিকে নিয়ে ঘুরতেছিল। একটি সুন্দর জায়গায় পরী মেয়েটিকে উড়তে উড়তে নিয়ে যায়। ওইখানে মেয়েটি গিয়ে তো অনেক খুশি। চারদিকের সবুজ দৃশ্য জায়গাটিকে মুগ্ধময় করে দেয়। মেয়েটি ওইখানে গিয়ে তো অনেক বেশি খুশি ছিল। আর খুশি হবেই না কেন, চারদিকে তো ফুল, নানা ধরনের এমন সুন্দর সুন্দর ফুল ছিল যে সে মেয়েটি কখনো দেখেনি। জায়গাটি ছিল খুব সুন্দর একটি ছবির মতো। এমন জায়গা দেখে তো সে তাকে ধন্যবাদ জানাইতে থাকে যে তুমি আমাকে নিয়ে এত জায়গা ঘুরতেছো। আর লালপরি বলে, তুমি তো আমার বন্ধু, আমি তোমাকে নিয়ে ঘুরতেছি, সেটা তো আমারও খুব ভালো লাগছে। দুই মেয়ে তো খুব খুশি ছিল। ছোট্ট লালপরি মেয়েটির সঙ্গে প্রতিদিন ঘুরে বেড়ায়। তারা দুইজন এমন বন্ধু হয়েছে, এখন ওর খুব ভালো লাগে। ছোট্ট লালপরির ওই মেয়ের সাথে বন্ধুত্ব হয়ে তার মনে এইখানে বসে যায়। সে তো বাড়ির কথা কিছুই মনেই করছিল না। আর ওইদিকে তার মা তো খুব চিন্তা করছিল, আমার ছোট্ট মেয়েটি কোথায় যেন চলে গিয়েছে। আমি কত জায়গায় খুঁজতেছি, কোথাও তো পাইনি। এখন আমাকে আমার বিশেষ জাদু শক্তি দিয়ে দেখতেই হবে ও কোথায় আছে, না হলে আমি আমার মেয়েটিকে খুঁজে পাবো না। রানীপরি তার বিশেষ শক্তি দিয়ে জানতে পারে লালপরি পৃথিবীতে চলে গিয়েছে। এটা জানার পর তো সে তো অনেক চিন্তিত হয়ে গিয়েছে। রানীপরি লালপরীকে আনার জন্য পৃথিবীতে যাওয়ার জন্য রওনা দিয়েছে। বাড়িতে কি হয় না হয় তোমার তো সময়ই নাই জানার জন্য। তোমার কি একটু খেয়াল আছে তোমার যে একটি মেয়ে আছে ছোট্ট? তোমার তো এসবে কিছু ধান্দা নাই। রিনা, কি হয়েছে তোমার? এইভাবে কেন কথা বলছো? কিছু হয়েছে কি? আচ্ছা বলো তো কি হয়েছে? তোমাকে একটা কথা জানাই, আমাদের মিলি জানি রাতে কোথায় চলে যায়, আবার সকালে গিয়ে দেখি সে রুমে আছে। আমি জানি না এসব কি হচ্ছে। হা হা হা, এসব কি বলছো? এসব তো তোমার মনের বায়না, আর কিছু না। কি বলো এসব? এইভাবে হাসবে না, আমি কিন্তু মিথ্যে কথা বলিনি। তোমার এইভাবে মজা করতে হবে না। তোমার যদি বিশ্বাস না হয় চলো মিলের রুমে, তোমাকে দেখাবো। এই দেখো, তোমাকে যে আমি বলেছিলাম তুমি তো আমার কথা কোনো বিশ্বাসই করো না। এখন দেখো তো নিজের চোখে মেয়ে কি রুমে আছে? ও এই কাজটা প্রতিদিন করছে। ও রাতে কোথাও চলে যায়, আবার দিনে ফিরে আসে।
আমি জানি না ও কোথায় যায়। আমি তো তোমার কথা বিশ্বাসই করছিলাম না। এখন তো নিজের চোখে দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। এত একটা ছোট্ট একটা মানুষ কোথায় যাবে? আমার তো এখন খুব ভয় করছে। ভয়েরই তো কথা। এত ছোট মানুষ কোথায় যাবে? আর কি করে ও বাইরে গিয়ে কার সাথে যায়? আমাদেরকে এখন জানতে হবে। কিছু দুর্ঘটনা না হলে ঘটে যাবে। তুমি একটা কিছু করো তাড়াতাড়ি। তুমি চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করছি। আমি পুলিশের কাছে যাই, না হলে অনেক দেরি হয়ে যাবে। মিলির বাবা মা অনেক বেশি চিন্তিত হয়ে যায় মিলিকে রুমে না দেখে। তারপর ওরা আর কি করবে? ওরা বুদ্ধি করে পুলিশের কাছে যাওয়ার জন্য। মিলির বাবা মা পুলিশের কাছে চলে যায়। আর ওইদিকে মিলি আর লালপরি বাড়ি ফিরে এসে মিলি আর লালপরি দুইজন বাড়ি ফিরে এসে বাড়ি ফিরে এসেই তো দুইজনে নাচানাচি শুরু করে। দুইজনে এমন খুশি ছিল, আনন্দেই তোর ওরা আত্মহারা। তখনই ওইখানে লালপরীর মা এসে লালপরীর মাকে দেখে তো লালপরী খুব চমকে যায়। লালপরী, তুমি কি জানো তুমি কি করেছো? তুমি পৃথিবীতে আমায় না বলে কেন এসে গিয়েছো? তুমি জানো আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি। তোমার যদি কিছু হয়ে যেত, তুমি কি একবারও ভেবেছো? তুমি কি জানো না আমি তোমায় কত ভালোবাসি? তুমি কি একবারও ভাবলে না আমি তোমায় ছাড়া কেমনভাবে থাকবো? আমি তোমাকে নিতে এসেছি। তুমি আমার সাথে এখন পরিরাজ্যতে চলো। তুমি তোমার বান্ধবীকে বিদায় জানাও। আর চলো, আমরা এখন ফিরে যাব। মিলি, তুমি চিন্তা করো না, আমি আবার আসবো। আর তোমাকেও পরিরাজ্যতে নিয়ে যাব তোমাকে দেখাতে। আজকে আমি মার সাথে যাই। লালপরি চলে যাবে বলে মিলির খুব কষ্ট হচ্ছিল। মিলি তো লালপরীকে যেতেই দিতে চাচ্ছিল না। তখন রানীপরি তাকে বোঝায়, তোমাকে আমাদের মেলায় নিয়ে যাব। তুমি চিন্তা করো না, আজ ওকে যেতে দাও। তোমার সাথে ও আবার দেখা করবে। আমি তোমাকে নিতে আসবো। রানীপরি লালপরীকে নিয়ে চলে যায় আর ওইদিকে মিলি কাঁদতে থাকে। কিছুদিন পর ওইখানে পরী মেলা হয় আর ওইখানে রানীপরি মিলিকেও নিয়ে যায়। ওইখানে বসে বসে মিলি পরীর মেলা দেখছিল। এই রূপালি, রূপালি, এই আমার কলিজার টুকরা রূপালি, এদিকে এসো তো একটু। একটু দরকার আছে তোমার সাথে। আসো না বাড়িয়ে, কোথায় গেছো রূপালি? কি হয়েছে? এত ডাকাডাকি করে থাকতে পারছি না তোমার ডাকার জন্য। তাড়াতাড়ি বলো কি হয়েছে? এত মরে যাচ্ছ কেন? ও জান, তুমি কোথায় হারিয়ে যাও? আমার চোখের সামনে সামনে তো থাকতে পারো। তুমি জানো না আমি তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। তাড়াতাড়ি তুমি এদিকে এসো তো, তোমার সাথে একটি জরুরি কথা আছে। আসো, বসো। এত মিষ্টি মিষ্টি কথা বলছো কেন? আমি তো তোমার বুদ্ধি সব জানি। কি হয়েছে সেই কাজের কথা বলো তাড়াতাড়ি। এইসব নাটকবাজি আমার সাথে করতে হবে না। আরে জান, রাগ করো কেন? আসো না, এদিকে একটু বসো। তোমার সাথে ভালো মন্দ কথা বলতে তো আমার ইচ্ছে যায়। তুমি এমন রাগ দেখাও, আমার তো ভয় লেগে যায়। কি হয়েছে জান? বসো। ওরে বাবা, দেখো বুড়ার কথা। তার মিষ্টি মিষ্টি কথাতে আমি গলে যাব? ভেবেছোটা কি আমি তোমার মিষ্টি মিষ্টি কথাতে গলবো না? এখন তোমার বুদ্ধির কথাটা বলো তো, কেন এত মিষ্টি মিষ্টি কথা বলছো? আরে জান, তুমি রাগ কেন করছো? আসো তো এখানে, একটু বসো, মাথা ঠান্ডা করো। আমি তোমার সাথে কোনো নাটকবাজি করছি না তো। আমি তোমার সাথে একটু ভালো মন্দ কথা বলবো, তাই আর কি। তোমার আবার ভালোবাসার কথা? আজ তোরই তো জীবনে কখনো কোনোদিন ভালোবাসার কথা বলনি। আজকে কি করে মনে হলো তোমার ভালোবাসার কথা বলতে? আমার সাথে নাটকবাজি শুরু করছো বুড়া। ও জান, অনেক দিন হয়েছে তোমার চাদর হাতের চা খাওয়া হয়নি। আমাকে আজকে এক কাপ চা খাওয়াবে? আজকে আমার খুব চা খেতে ইচ্ছে করছে। আজকে একটু আমার জানের হাতের চা খাবো, তাই আর কি ডাক্তারটা কি করছি। তুমি যদি কিছু মনে না করো, আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে এসে তো। যাও আমার মিষ্টি জান, যাও। ও, তোমার এই বুদ্ধি? আমি তো জানি তোমার নাটক। শালার বুড়ো, তোমার নাটকবাজি আমি জানি না।
আমাকে দিয়ে কাজ করানোর জন্য তোমার যে নতুন নতুন বুদ্ধি বের হচ্ছে, একদম বুদ্ধিটা বের করে ফেলবো তোমার। জান, এমন কেন করছো? যাও না, অনেক দিন হয়েছে চা খাওয়া হয়নি। তোমার হাতের একটু চা খাবো, তাই বললাম। তুমি আমার কথাটাই শোনো না। যাও না জান। এই বুড়োটা আমার জীবনটাই নষ্ট করে দিয়েছে। সারাদিন শুধু আমি কাজই কাজ করি। আমার জানটা কি এখনো আছে? এই বুড়োটা সারাদিন নতুন নতুন আবদার করব, কত আমি কাজ করব। ও জান, ওই যে দেখো, দোকানে কত সুন্দর সুন্দর ফুল। আমাকে একটা কিনে দাও তো, ঘরে সাজিয়ে রাখবো। অনেক সুন্দর সুন্দর ফুল। এই যে শুরু হয়ে গেছে বুড়ির নাটক। আমার কাছে কি টাকা পয়সা আছে তোকে যে কিনে দিব এত কিছু? আমার কাছে কিন্তু টাকা পয়সা নাই। তোকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি, বাস ঘুরবো আর চলে যাব বাড়িতে। একটা ছোট্ট আবদার করলাম, এইটাও পুরো করলে না তুমি? বাড়িতে যাও, আর তোমাকে আর কিছু করে খাওয়াবো না। আমাকে একটা আচ্ছা আচ্ছা, এত নাটক করতে হবে না। চল, তোকে একটা কিনে দেই, না হলে তো তোর মুখটা ফুলিয়ে বসে থাকবি। তোর জ্বালা আর ভালো লাগে না। তোর সাথে আমার যতই ঝগড়া হোক, কিন্তু তুই যখন মুখটা ফুলিয়ে দেস না, আমার তো কলিজাটা চুরিয়ে যায়। আমার কিন্তু খুব খারাপ লাগে তখন। তাই তোর আবদারগুলো পুরো করি। চল এখন, তাড়াতাড়ি যাই। মিথিলা নিজেকে অনেক বুঝিয়ে নিজের মনকে শক্ত করে তার স্বামীর বাড়িটাকে ছেড়ে দেয়। মিথিলা অনেক চেষ্টা করেও তার সংসারটি বাঁচাতে পারেনি। একটি বড়লোক বাবার ছেলের সাথে মিথিলার বিয়ে হয়। মিথিলা গরিব বাবা মার একমাত্র সন্তান ছিল, তাই মিথিলাকে তার শাশুড়ি কোনোদিনও মেনে নিতে পারেনি। তাই মিথিলার সাথে অনেক খারাপ ব্যবহার করত। মিথিলাকে রোহন বিয়ে করে বাড়িতে নিয়ে যায়। তার মা বউকে দেখার পরই তাকে তো পছন্দই করেনি, তাকে একটি আলাদা রুমে থাকতে দেয়। আজ এই বাড়িতে তোমার প্রথম দিন। আজকের দিনটা যেমন হওয়ার কথা ছিল তেমন আর করতে পারলাম না। আমাকে তুমি ক্ষমা করে দিও। এই কি, তুমি কেন ক্ষমা চাচ্ছ? তুমি তো কিছু ভুল করনি। তুমি তো আমার সাথে কিছু খারাপ ব্যবহারও করনি। তুমি তোমার আশাতেই তো আমি এই বাড়িতে এসেছি। এই বাড়িতে তোমাকে যেমন সম্মান দেওয়ার কথা ছিল, সেই সম্মানটাও তো আমি তোমাকে দিতে পারলাম না। তাই তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমাকে ক্ষমা চাইতে হবে না, এটা আমার কপালে ছিল তাই হচ্ছে। আর তুমি তো আসো আমার পাশে, তাতেই আমি খুশি আছি। আমার মা তোমার সাথে যা খারাপ ব্যবহার করেছে তাতে আমার মোটেও ভালো লাগেনি। কিন্তু আমি কি করব, আমার হাতটা তো বাঁধা আছে। তাই আমি তোমার জন্য কিছু করতে পারলাম না। এত মন খারাপ করো না, দেখবার সময়ের সাথে সব কিছু ঠিক হয়ে গেছে। তোমার মাও আমাকে মেনে নেবে, আমাকে ভালোবাসতে শুরু করবে। তুমি দেখে নিও। অনেক ভাগ্য করে আমি তোমার মতন একটি বউ পেয়েছি, তাতেই আমি অনেক খুশি আছি। তোমার মতন একটা মিষ্টি মেয়ে পাওয়া তো কপালের কথা। তুমি যে আমার কপালে কিভাবে জুটলা, আমি তো বিশ্বাসই করতে পারছি না। মিথিলার মনে কষ্ট থাকলেও রোহনের কথা শোনার পর তার মনটা ভালো হয়ে যায়। দুইজনে মিষ্টি মধুর কথা বলতে বলতে সকাল হয়ে যায়। কিরে জমিলা, কতদিন হলো একবার তো আমরা ওই দিকটাতে ঘুরে আসোস না। নতুন বৌমাকে পেয়ে তোর বাড়ির থেকেই বের হোস না। আমার ভাগ্য কি আর তগর মতো যে বারবার ঘুরতে পারবো? আমার তো সারাদিন কাজ করতে করতেই দিন যায়। আমি আর কোথায় বের হতে পারি? সারাদিন বাড়িতেই থাকতে হয়। কেন, নতুন বৌমা কি বাড়ির কাজকর্ম করে না? এখন তো তোর শান্তির হওয়ার কথা। বাড়িতে বউ আছে, সমস্ত কাজ তো ওকেই করতে হবে। ছাড় তো ওই বউয়ের কথা। আমার আর ভালো লাগছে না ওই বউয়ের কথা করতে। আমার ছেলে যে কী ভেবে এই বউটাকে নিয়ে এসেছে বাড়িতে, কে জানে। আমার ওই বউটাকে মোটেও পছন্দ হয়নি। মিথিলার শাশুড়ি তো মিথিলার নামটাও শুনতে পারত না। কেউ যদি তার সামনে মিথিলার কথা বলতো তার খুব রাগ হয়ে যেত। মিথিলা গরিব বাড়ি বলে তাকে একদম তার সহ্য হতো না। এই যে মেয়ে, বিয়ে করে তো এই বাড়িতে অনেক দিন হয়েছে এসেছো। এখন তো পারো তোমার বাবাকে বলতে তোমাকে কিছু দিতে। এইভাবে কেউ আসে? অন্য বাড়ির বউরারে দেখো, গাড়ি ভরে ভরে মাল নিয়ে এসেছে, আর তুমি খালি হাতে এসে গেছো। তোমার বাবা কি পারে না তোমাদেরকে কিছু দিতে? আজকে গিয়ে তোমার মাকে বলবে। আচ্ছা মা,
আমি বাড়িতে গিয়ে আমার মাকে বলবো, কিন্তু ওরা কোত্থেকে আমাকে কিছু দিবে? আপনারা তো জানেন আমরা অনেক গরিব মানুষ, আমরা আপনাদেরকে কি দিতে পারবো? এসব কথা আমাকে বলে লাভ নাই। যাও, তোমার বাবা কোত্থেকে দিবে ও জানবি, যে তোমার বাবাকে বলো। মিথিলাকে তার শাশুড়ি যৌতুকের জন্য খুব ঘাটাঘাটি করছিল, কিন্তু মিথিলারা তো অনেক গরিব মানুষ, মিথিলা তো সব কিছুই জানতো। মিথিলা আর কী করবে? তার শাশুড়ির কথা শুনে সে তার বাড়িতে যায় আর গিয়ে তার মাকে বলে, মা, আমাকে তো যৌতুকের জন্য বাড়িতে অনেক চাপ দিচ্ছে। আমার শাশুড়ি তো আমাকে অনেক কথা শোনাচ্ছে। তোমরা যদি এখন কিছু না দাও তাহলে তো ওরা আমাকে বাড়ির থেকে বের করে দিবে। তুই আমার আদরের একমাত্র মেয়ে, আমার কি ইচ্ছে করে না তোকে কিছু দিতে? আমারও তোকে দিতে খুব ইচ্ছে করে। আমারও তো তোরকে দেওয়ার জন্য কত স্বপ্ন ছিল, কিন্তু কী করব মা, সৃষ্টিকর্তা যে আমাদেরকে অনেক গরিব বানিয়েছে, তাই আমি তোকে কিছু দিতে পারি না। আর তোর শাশুড়ি তোকে এত কথা শোনায়, আমাকে ক্ষমা করে দে, কিন্তু আমি তোকে কিছু না কিছু দিব। ওই যে আমাদের জমিটা আছে, এটা বিক্রি করে দিব। আজই তোর বাবাকে বলবো ওইটা বিক্রি করে তোকে কিছু দিতে। মিথিলাগর কিছু জমি ছিল, তার মা তার বাবাকে বলে ওই জমিটা বিক্রি করায়, আর ওই জমিটা বিক্রি করে যা টাকা পয়সা বের হয় ওই টাকা দিয়েই মিথিলার জন্য তার বাবা অনেকগুলো বস্তুবাহিনী কিনে। ট্রাক ভরে বস্তুবাহিনী তার বাবা তার মেয়ের বাড়িতে পাঠিয়ে দেয়। ওইগুলো বস্তু দেখার পর মিথিলার শাশুড়ি কিছুটা খুশি হয়। মিথিলা, এইবার তুমি একটা ভালো কাজ করেছো, আমি অনেক খুশি হয়েছি। তুমি তোমার বাবার কাছ থেকে এইগুলো নিয়ে এসেছো, অনেক একটা ভালো কাজ করেছো, কামের কাম করলা। তার শাশুড়ির কথা মতো যে মিথিলা বস্তুবাহিনী এনেছে, এটা দেখার পর তো তার শাশুড়ির আরও বেশি লোভ বেড়ে যায়। আরও ধীরে ধীরে মিথিলাকে দিয়ে এইসব কাজ করাতে থাকে। মিথিলার বাবা তো অনেক গরিব ছিল, তাহলে এত এত বস্তু দিল কোত্থেকে? মনে হয় আমাদের কাছ থেকে ওরা কিছু লুকাচ্ছে। মিথিলার শাশুড়ির মনে একটি বুদ্ধি বের হয়। তার শয়তানি মাথাতে বুদ্ধি বার করে যে মিথিলাকে দিয়ে এখন থেকে সব বস্তুবাহিনী তার বাবার কাছ থেকে আনাবে। মিথিলার শাশুড়ি তো মিথিলার উপর চাপ দিত তাকে যৌতুক আনার জন্য। মিথিলা উপায় না পেয়ে তার মা বাবাকে গিয়ে বলতো। ওরা সব কিছু বিক্রি করে করে মিথিলাকে বস্তুবাহিনী দিতে থাকে। এইভাবে চলতে চলতে একসময় মিথিলার মনে আসে, এটা তো আর করা যাবে না, ওর কাছে আর কোনো টাকাই নাই। মিথিলার উপর অনেক অন্যায় হচ্ছিল, কিন্তু তার স্বামী কখনো এইসব কথার প্রতিবাদই করেনি। তার মাকে সে তো কখনো কিছু বলেইনি। মিথিলার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে মিথিলাকে গলিয়ে দিত, কিন্তু এক সময় মিথিলা এসব কিছু বুঝে গিয়েছিল। ওরা সব কিছু চক্রান্ত করছে, ওরার কাছে কোনো টাকা ছিল না। মিথিলা নিজের মনকে অনেক শক্ত করে মিথিলা তার স্বামীকে ছেড়ে দেয়, আর ও ছেড়ে বাড়িতে চলে আসে। মিথিলা তো বাড়িতে এসেও শান্তি পেল না। নানা ধরনের মানুষের নানা ধরনের কথা, সে সবার কথা শুনতে শুনতে তার মনটাই ভেঙে যায়। মিথিলা তাই তার নিজের বাড়িটাকেও ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে সে কাজ করতে শুরু করে। মিথিলা অনেক কষ্ট করে একটি দোকান দেয়, আর এই দোকানটি ছিল খুব ইউনিক। দোকানের চারপাশে একটি সুন্দর পরিবেশের সৃষ্টি করে, যেখান দিয়ে সবাই একবার হলেও ঢুকে তার দোকানটিকে দেখতে যায়, আর সবাই কিছু না কিছু কিনেই। আর যারা ওর দোকান থেকে বস্তুবাহিনী কিনবে ওরা একটি ফটোর ব্যবস্থা করে দিত। এরমভাবে দোকান সৃষ্টি করতেই তার দোকানে তো সবসময় ভিড়ের সৃষ্টি হয়, সবাই আসতে থাকে। মিথিলা অনেক কম সময়ের ভিতরেই অনেক কিছু করে নেয়, তার অনেক উন্নতি হয়, তার টাকা পয়সাও হয়, আর সে একটি নিজের বাড়ি কিনে। আর ওই বাড়িটাতে মিথিলা তার নিজের বাবা মাকেও ডেকে আনে। ফুলেশ্বরী, যাও, আজকে আমার বাবা মা আসবে, সব কিছু রেডি করে রাখো, সুন্দরভাবে ওগো রুমটাকে সাজাই রাখবে। ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আমি সমস্ত কাজ করে নিব, আর রান্নাবান্নাটাও করে নিব। আপনি শুধু দেখিয়ে দিবেন কি কি রান্না করতে হবে। আপনার বাবা মা কি ভালোবাসে আমাকে একটু বলে দিবেন, আমি সব রান্না করে নিব। আজকে আমার নিজেকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছে, কী যে আনন্দ হচ্ছে আমার। আজ আজ তোমাদেরকে আমার বাড়িতে আনতে পারলাম। আজ থেকে এই বাড়িটা তোমাদের, তোমরা এ বাড়িতে আজ থেকে থাকবে, আমার সমস্ত কিছু তোমাদের। এই বাড়িটা তোমাদের পছন্দ হয়েছে তো? আজকে আমি মা অনেক খুশি, তোর এত সাফল্য দেখে
আমার কি যে আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না রে মা। তুই আরও এইভাবেই কাজ করে যা, তোকে সৃষ্টিকর্তা আরও দেখ। মিথিলার বাবা মা সারা জীবন অনেক কষ্ট করেছে। মিথিলা সব কিছুই তো জানে। মিথিলা এবার তার বাবা মাকে একটি সুন্দর বাড়িতে আনে। তার মনে অনেক খুশি ছিল, নিজেকে অনেক ভাগ্যবতী মনে করছিল মিথিলা। তার বাবা মাও খুব খুশি হয়েছে তার বাড়িতে এসে। বিএমএস অ্যানিমেশন স্টোরিগুলো দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলে 3000 ঘন্টা কমপ্লিট হয়েছে। এবার তোমরা আরও বেশি বেশি দেখে আমাদের চ্যানেলটাকে পুরো মনিটাইজ করে দেও। বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করে যাবে। ধন্যবাদ।